রাজা গোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি স্টুডিও। ভারতের অবস্থান আমরা জানি ভীষণভাবে স্পষ্ট, ভারত শান্তিপ্রিয় একটি দেশ, ভারত কখনোই যুদ্ধ চায় না। কিন্তু এটাও সত্যি তারই পাশাপাশি যখন রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার সময় এসেছিল তখন ভারত ভোট দেয়নি। আমার এখানেই প্রশ্ন, 24 দিন হয়ে গেছে যুদ্ধ, যত সময় গড়াবে তত রাশিয়া থেকে ইউক্রেন থেকে আমাদের যা যা পাওয়ার কথা ছিল সেই সাপ্লাই লাইন নিয়মিতভাবে যা যা আমরা পাই, যা যা আমদানি করি, সাপ্লাই লাইনটা ন্যারো হতে শুরু করছে। ভারত কি এবার অবস্থান বদলানোর কথা ভাববে, কোনো একদিকে ঝোঁকার কথা ভাববে? না, দেখুন, পরিষ্কার হওয়া ভালো। আমরা ভোটদানে বিরত থেকেছি। ভোটদানে বিরত থাকার ফলে কি হয়েছে, ইউএনএ যে প্রস্তাব ইউক্রেন এনেছিল সেই প্রস্তাব পাশ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে যে আমরা সেই প্রস্তাব পাশ করাতে সাহায্য করেছি, যে প্রস্তাব কঠোর ভাষায় রাশিয়াকে নিন্দা করেছে। আমরা যদি রাশিয়ার পক্ষে কোনোভাবে কথা বলতাম তাহলে অন্য ধরনের কথা ছিল। আমরা সে প্রস্তাব পাশ করিয়ে দিয়েছি। ভোটদানে বিরত থেকে যদি আমরা যে প্রস্তাব এসেছে রাশিয়ার বিরুদ্ধে সে প্রস্তাব যদি পাশ করিয়ে থাকি সেটা তো ভারতের অবস্থান কোথায় তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কোথাও আমাদের দ্বিমতের জায়গা নেই। এটা একটা দিক। 2 নম্বর দিক যেটা জানা প্রয়োজন, যে ঠিক রাশিয়ার কাছ থেকে আমাদের এখনো ব্যবসা বাণিজ্য হয়। রাশিয়া কিন্তু সোভিয়েত ইউনিয়ন নয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা যেটুকুন ব্যবসা বাণিজ্য করি অত্যন্ত অল্প। এই তেল আমরা সবচেয়ে বেশি কিনি ইরাক থেকে, তারপরে আমরা কিনি সৌদি আরবে থেকে, আমেরিকা থেকে 8% কিনি, রাশিয়া থেকে আমরা 2-3% বেশি তেল কিনি না। সুযোগ এসছে, ডিসকাউন্টে দিচ্ছে, আমরা ওদের থেকে তেল কেনার কথা ভাবছি। রাশিয়ার অর্থনীতির উপরে অজিতবোধা আছেন, শুনছেন। আমরা খুব একটা ইদানিং কালে খুব একটা বেশি নির্ভরশীল নই। তবে হ্যাঁ, রাশিয়াকে আমাদের ইউক্রেনের কোথাও less than 1% তাদের সঙ্গে আমরা ট্রেড করি। ইউক্রেন রাশিয়া নিয়ে আমাদের চিন্তার এই মুহূর্তে কোনো জায়গা, আর্থিকভাবে চিন্তার জায়গা নেই। তবে রাশিয়াকে কোথায় আমাদের চিন্তার, সে খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। না, সেটা হচ্ছে যেটা আলোচনার মধ্যে নেই, রাশিয়ার উপরে আমাদের নির্ভরশীলতাটা অসম্ভব বেশি অন্য কারণে। 60 থেকে 70% সামরিক সরঞ্জাম রাশিয়া, তাদের স্পেয়ার পার্টস রাশিয়ার, সেটাকে বাদ দিয়ে গেলে তো হবে না। আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতি সেই আলোচনাটা আসেই না। একটা সময় 70% আমরা রাশিয়া থেকে কিনতাম, সেটা অনেকটা কমিয়ে 49%-এ অস্ত্রটা এসেছে। অস্ত্রটা অনেকটা আমরা কমাতে পেরেছি। তবুও কিন্তু আমরা অনেক কিছু আমাদের পুরনো সিস্টেমটা, আমাদের যে মিলিটারি লজিস্টিকের অনেকটাই নির্ভর করে পড়ে আছে রাশিয়ার উপরে। আমরা আমেরিকা চোখ রাঙানিকে করে আমরা S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম আমরা কিনেছি। সুতরাং ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আমি যে প্রসঙ্গে আসছিলাম, রাশিয়ার সঙ্গে অস্ত্র নিশ্চয়ই আমাদের এখনো কিনতে হচ্ছে। কিন্তু রাশিয়াকে কেন আমরা এই মুহূর্তে রাশিয়াকে আমরা চটাতে চাই না কেন? ব্যাপারটা হচ্ছে যে আমাদের পাশে দুটো আণবিক শক্তিধর দুটো দেশ, পাকিস্তান এবং চীন রয়েছে। আমরা কখনোই চাইব না যে রাশিয়া এদের কারুর সাথে এসে পৌঁছুক। তার ফলেই আমরা রাশিয়াকে আমরা এমনভাবে ব্যবহার করতে চাই যে রাশিয়া কখনো এই দুটো দেশের মধ্যখানে ঢুকে। অজিত বাবু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তুলে ধরেছেন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা নির্ভরশীল বোধহয় সমরাস্ত্রের ক্ষেত্রে। ধন্যবাদ অজিত বাবু। আমি খুব সংক্ষেপে একটু ব্রিগেডিয়ার চ্যানেলের থেকে জানবো, যুদ্ধ আর কতদিন, অর্থাৎ সবাই জানতে চাইছে ইউক্রেন আর কতদিন ঠেকিয়ে রাখতে পারবে? না, এখন ইউক্রেন ডিসাইড করেছে, প্রেসিডেন্ট জেলসিনস্কি অলরেডি বলেছে আমরা শেষ হয়ে যাব, আমরা মরে যাব, কিন্তু আমরা পুতিনকে এর আন্ডারে থাকবো না। তো ইউক্রেন ইজ প্রিপেয়ার্ড ফর আ লং টার্ম ওয়ার, আর ওটা ভালো করে বলে দিয়েছে। আমেরিকাও বলেছে যে ইউক্রেনকে আমরা পড়তে দিতে চাই না, তার জন্য যতই সাহায্য করার আমরা সেটা করব, আর ইউরোপিয়ান ইউনিয়ন আর ব্রিটেনও সেটা করছে। ঠিক। আর এই যুদ্ধ যখন হয় তখন কিছু নিরীহ মানুষ, তারা যুদ্ধ কি জিনিস জানেন না, তারা যুদ্ধ চানও না, কিন্তু যুদ্ধে তাদের প্রাণ যায়। হতে পারেন তিনি ভিনদেশী, ঠিক যেমন নবীন ইউক্রেনে তো পড়তে গিয়েছিলেন, যারা গিয়েছিলেন তারা সবাই ফিরে এসেছেন। নবীন ফিরতে পারেননি। যে কলেজে পড়তেন সেই কলেজেরই মর্গে দীর্ঘদিন ধরে রয়ে গেল নবীনের দেহ।
খার্কিভে ডাক্তারি পড়তে গিয়েছিলেন কর্ণাটকের নবীন শেখরাপ্পা। ডাক্তারি পড়া শেষ করে আর ফেরা হলো না, তার আগেই যুদ্ধ কেড়ে নিয়েছে ভারতীয় ছাত্রের প্রাণ। পয়লা মার্চ বাংকার থেকে বেরিয়ে নিজের ও বন্ধুদের জন্য খাবার কিনছিলেন নবীন, তখনই রুশ গোলাবর্ষণে প্রাণ হারান ভারতীয় পড়ুয়া। এরপরই নিহত পড়ুয়ার দেহ দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে আটকে পড়া প্রায় সব পড়ুয়াই ঘরে ফিরেছে, সন্তানকে ফিরে পেয়েছে বাবা মা। নবীনও ফিরছে, কিন্তু ফিরছে তার নিথর দেহ। সোমবার নবীনের মরদেহ কর্ণাটকের চালাগেরি গ্রামে পৌঁছবে। শেষকৃত্য সম্পন্ন করার পর ছাত্রের পরিবার দাভানাগেরের এসএস মেডিকেল কলেজে নবীনের দেহ দান করার সিদ্ধান্ত নিয়েছে। নিউজ 18 বাংলা।